আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। 208 দিন টানা যুদ্ধের পর একটি প্রতিরোধ সংগঠনের দুর্বল হয়ে পড়ার কথা, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির পরামর্শ আমলে নেয়ার কথা, কিন্তু হামাসের কার্যক্রমে এর ছিটে ফোটাও নেই। যেখানে থেকে রাফা স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল, সেখানেই বড় হামলা চালিয়েছে হামাস। একই সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, চুক্তিতে যুদ্ধ বন্ধ নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের পরামর্শের কোনো মূল্য তাদের কাছে নেই। এদিকে ইসরায়েলে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। দেশটির দুটি গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত এনেছে ইরাকি যোদ্ধারা। এই অবস্থায় বিশ্ব সম্প্রদায় থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে কলম্বিয়া। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজার উত্তর মধ্য এলাকায় ইসরায়েলি বাহিনীর তৈরি তথাকথিত নেতজারিম অক্ষকে লক্ষ্য করে বুধবার বড় ধরনের আর্টিলারি হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি মিডিয়া বলেছে, বেশ কয়েকটি সামরিক এয়ারক্রাফট সেখান থেকে আহত সেনাদের সরিয়ে নিতে ব্যস্ত ছিল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এদিন নেতজারিম অক্ষে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েকবার ভারী ক্যালিবারের মর্টার শেল এবং 114 mm স্বল্প পাল্লার রাজুম রকেট সিস্টেমের মাধ্যমে আঘাত করে। একই ধরনের রকেট সিস্টেম দিয়ে গাজা ইনভেলপের কিব্বুজ হলিতের পাশে ইসরায়েলি সেনা সমাবেশগুলোতেও আঘাত করেন তারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পাশে নেতজারিম অক্ষের সাপ্লাই রুট বরাবর একটি ইসরায়েলি মিলিটারি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বোমা হামলা করেন। গাজা সিটির দক্ষিণ পশ্চিমে শেখ আজলিন এলাকার পাশেও তারা ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানগুলোর উপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডস জানিয়েছে, বুধবার তাদের আর্টিলারি ইউনিটও নেতজারিমের পাশে ইসরায়েলি সেনা সমাবেশগুলোতে হামলা চালিয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি মনে করেন, হোলিতে আল কাসামের হামলা দখলদারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এমন সময় এই হামলা হলো যখন তারা রাফায় হামলার প্রস্তুতির কথা বলছেন। এই হামলায় বোঝা যায়, রাফা হামলা ঠেকানোর জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি রয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে বুধবার তারা ইসরায়েলি সামরিক অবস্থানগুলোর বিরুদ্ধে 4টি বড় অভিযান পরিচালনা করেছেন। সকাল 8:15টায় বিরানিত ব্যারাকের পাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট ও আর্টিলারি হামলা চালিয়ে দিনের অভিযান শুরু করেন তারা। বিকেল 5টায় তাদের যোদ্ধারা মেতুলা বসতির একটি ভবনে বোমা মেরে উড়িয়ে দেন। 35 মিনিট পর শতুলা বসতির দুটি বাড়িতে গাইডেড মিসাইলের মাধ্যমে সরাসরি আঘাত করেন তারা। 5টা 50 তাদের বহু রকেট গিয়ে আঘাত হানে অধিকৃত কফর সুবা হিলসের রোয়েইসাত আল আলমের ইসরায়েলি সেনা অবস্থানে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিজেদের এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার বিকেলে অধিকৃত গোলান মালভূমির একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছেন। মধ্যরাতে ইরাকি প্রতিরোধ জোটের তরফে জানানো হয়, আল রাশ বা এইলাতের একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানেও হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। সশস্ত্র ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে এসব হামলা পরিচালিত হয়েছে জানিয়ে তারা বলছেন, শত্রুদের ঘাঁটিতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে ইরাকি যোদ্ধারা এইলাত এবং হাইফার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিকবার হামলা চালিয়েছেন। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন, রাফায় আগ্রাসন চালালে হামাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেবে, কারণ গুলির মুখে আলোচনা করতে রাজি নয় হামাস। বুধবার লেবাননের আল মানার নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রবাসী অবস্থানরত নেতাদের সঙ্গে গাজায় অবস্থান করা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা চলমান যুদ্ধের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিচ্ছেন। ইয়াহিয়া সিনওয়ার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং তিনি প্রবাসী হামাস নেতাদের পাত্তা দিচ্ছেন না বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করার একদিন পর ওসামা হামদান তার সংগঠনের অবস্থান স্পষ্ট করলেন। হামদান বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন সমীকরণ তৈরি করেছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েল গাজায় আটক পণবন্দীদের উদ্ধার করতে সম্ভাব্য চুক্তির সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অসাধারণভাবে উদার বলে বর্ণনা করলেও হামাস তা মেনে নিতে রাজি হয়নি।
হামাস বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন, যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না। তাছাড়া ইসরায়েলি প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েল সফররত ব্লিংকেন বুধবার দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় তেল আবিবের সর্বশেষ প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান। তিনি ইসরায়েলি প্রস্তাবকে অসাধারণভাবে উদার বলে দাবি করেন। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন, ব্লিংকেন বাস্তবতাকে উল্টো করে তুলে ধরছেন। তিনি বলেন, এটি ব্লিংকেনের অবস্থান হতে পারে না। তিনি প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলেছেন। আবু জোহরি বলেন, এমনকি ইসরায়েলি আলোচক দলও যখন এই কথা স্বীকার করেছে যে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তিতে আসতে বাধা দিচ্ছেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবের প্রস্তাবকে অতি উদার বলে বর্ণনা করছেন। হামাস শুরু থেকে বলে আসছে, গাজায় আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করার কথা যে প্রস্তাবে থাকবে না তা তারা মেনে নেবেন না। তেল আবিবের সর্বশেষ প্রস্তাবে সেরকম কোনো কথা নেই বলে সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, গাজা যুদ্ধের সমাপ্তির কথা থাকবে, হামাসের সঙ্গে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তিনি যাবেন না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবেন ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কি। বুধবার ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্ব জনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন। খামেনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমা অযোগ্য অপরাধের সঙ্গে যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। মার্কিন নেতারা যে গাজার জনগণের প্রতি সহানুভূতি দেখান তাকে জঘন্য প্রতারণা বলে উল্লেখ করেন তিনি। আল জাজিরা জানিয়েছে, গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। রাজধানী বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমবেত মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। এ সময় তিনি নেতানিয়াহুকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি, হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, পেত্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পর দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস ক্যাম্পাস। বেশ কয়েকদিন ধরে এই ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এর বিরুদ্ধে ইসরায়েলে হামাসের হামলার প্রতিবাদে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর হামলা চালান ইসরায়েল সমর্থকরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বুধবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়। বর্তমানে দেশটির 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। এসব কর্মসূচিতে ব্যাপকভাবে বাধা দিচ্ছে পুলিশ। বুধবার পর্যন্ত আটক করা হয়েছে প্রায় 1600 শিক্ষার্থীকে। অনেক স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত 24 ঘণ্টায় নিউ ইয়র্কের সিটি কলেজ, কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা চ্যাপেল হিল ও ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে 3 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে পুলিশের এই দমন পীড়নে থামছেন না বিক্ষোভকারীরা, বরং একের পর এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সূচনা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের আবার বলেছেন, যুদ্ধবিরতির পথে হামাসই বড় বাধা। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছেন, ব্লিংকেন নেতানিয়াহুকে মনে করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলার বিরোধী। বৃহস্পতিবার ব্লিংকেন ও নেতানিয়াহুর মধ্যে ব্যাপক পরিসরে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে ব্লিংকেন বলেন, একটি প্রস্তাব সামনে রয়েছে এবং আমরা যেমনটা বলেছি, কোনো বিলম্ব নয়, কোনো অজুহাত নয়, এখনই সময়। রয়টার্স বলেছে, ফিলিস্তিনিদের জন্য গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপরও জোর দেন ব্লিংকেন। আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 34,568 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। এদিকে 7 মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন বা ইরেস ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে বুধবার জর্ডান হয়ে 31টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, রাফায় অন্তত 6 লাখ ফিলিস্তিনি শিশু আশ্রয় নিয়েছে। সেখানে স্থল অভিযান হলে সর্বোচ্চ বিপর্যয় নেমে আসবে। প্রথমবারের মতো চন্দ্রাভিযানে যাচ্ছে পাকিস্তান। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি বা IST জানিয়েছে, এই ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 চীনের তৈরি চ্যাং-6 রকেটে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে পাকিস্তানের কৃত্রিম উপগ্রহ আইকিউব কামার, সংক্ষেপে ICube-Q। এর মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা সংগ্রহ করবে দেশটি। পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো এবং চীনের সাংহাই ইউনিভার্সিটির সঙ্গে কাজ করে এই মহাকাশ স্যাটেলাইট তৈরি করেছে পাকিস্তানের IST। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ICube-Qতে 2টি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত রয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের নিখুঁত ছবি তোলা যাবে। ISTর কোর কমিটির সদস্য ডক্টর খুররাম খুরশিদ বুধবার বলেছেন, আমাদের উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণ করে গবেষণার জন্য মূল্যবান তথ্য এবং চিত্র সংগ্রহ করবে। প্রয়োজনীয় গুণগত পরীক্ষা নিরীক্ষা শেষে ICube-Qকে এরই মধ্যে চ্যাং-6 রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। IST তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে এই উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে। ডনের খবরে বলা হয়, ঐতিহাসিক মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পাকিস্তানের জনগণ, কারণ এর মাধ্যমে দেশটির মহাকাশ গবেষণায় গৌরবময় অধ্যায় রচিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।